ভ্যাপসা গরমে গাছের ছাউনিতে বসে রায়দা বিরক্তিতে বারবার চোখ মুখ কুঁচকে আশেপাশে তাকাচ্ছে। মাঠে তেমন ছাত্রছাত্রীদের আনাগোনা নেই, বেশিরভাগই নিজেদের ক্লাসে। গাছের সাথে মাথা হেলান দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে বসে থাকে রায়দা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্ল্যাটে ফিরতে চেয়েছিল রায়দা, কিন্তু মান্নান রাবেদ বকা দিয়ে নিজে বসিয়ে সায়ন আর রায়দাকে নাস্তা খাইয়ে বের হতে দিয়েছে। জ্যাম ঠেলে ভার্সিটিতে আস্তে আস্তে প্রথম ক্লাসের 20 মিনিট ততক্ষণে অতিক্রম। রায়দা আর ফাহিমের একত্রে প্রেজেন্টেশন ছিল প্রথম ক্লাসে। তা সত্ত্বেও রায়দাকে দেরি হওয়ার কারণে ক্লাসে স্যার ঢুকতে দেয়নি। ফাহিম প্রেজেন্টেশন সামনে নিবে এটা রায়দা জানে, তাই তো স্যার যখন ক্লাসে প্রবেশ করতে দেয়নি, সে নিশ্চিন্তে এসে গাছতলায় বসে আছে। প্রথম ক্লাস শেষ হলে ফাহিম রায়দাকে খুঁজতে গাছতলায় আসে। বাকিরা ক্লাসেই আছে। ফাহিম ভালো করেই জানতো রায়দা কই আছে। ফাহিম এসে দেখে রায়দা চোখ বন্ধ করে বসে আছে। প্রথম ক্লাস শেষ, পরের ক্লাস করবি না? রায়দা কান থেকে ইয়ারফোন খুলে জিজ্ঞেস করে ফাহিম। প্রেজেন্টেশন কেমন দিলি? চোখ খুলে রায়দা পাল্টা প্রশ্ন করে। তুই অনুপস্থিত, তাই স্যার 1 মার্ক কাটবে বলেছে, বাকিটা জানি না। ফাহিম জবাব দেয়। পরের ক্লাসটা করব, কিন্তু ক্লাস শেষ হলে গতকালকে ভিডিওগুলো দেখাবি। রায়দার কথা শুনে ফাহিম কোনো প্রতিক্রিয়া দেখায় না। বসা থেকে উঠে ক্লাসের দিকে হাঁটা দেয় সে। রায়দাও ব্যাগ নিয়ে ফাহিমের পিছনে ছোটে। ক্লাসে গিয়ে দেখে রুহি অনুপস্থিত। অর্কের পাশে থাকা ফাঁকা সিটটায় গিয়ে বসে রায়দা। ক্লাস শেষ করে রায়দা 2 হাত ওপরে তুলে আড়মোড়া ভেঙে বসা থেকে উঠে দাঁড়ায়। সবাই এখন ক্যান্টিনে যাবে, তাই রায়দা নিজের ব্যাগ অর্কের হাতে ধরিয়ে দিয়ে নিজে আগে বের হয়। আপু, আপনাকে স্যার ডাকছে। এক জুনিয়র মেয়ে এসে রায়দাকে বলে। কোন স্যার? চলো তো দেখি। রায়দা মেয়েটার সাথে যায়। এখানে দাঁড়ান, আমি স্যারকে ডেকে আনছি। কথাটা বলে মেয়েটা দৌড় দেয়। রায়দা কিছু বুঝে ওঠার আগেই রায়দার ওপর বিনা বৃষ্টিতে পানির বর্ষণ হয়। চোখ বন্ধ করে রায়দা সরে দাঁড়ায়, কিন্তু তার বর্ষণ কমে না। রায়দা রাগে জোরে চিৎকার দেয়। রায়দার গভীর চিৎকারে বর্ষণও থেমে যায়। সকলেই দৌড়ে আসে। চোখের চশমা খুলে রায়দা হাত দিয়ে চোখের পানি মুছে দ্বিতীয় তলায় তাকালে কাউকে দেখতে পায় না। রায়দার চিৎকারে বাপ্পি, অর্ক, ফাহিম, পায়েল দৌড়ে এসেছে। এই রৌদ্রময় দিনে রায়দাকে কাক ভেজা অবস্থায় দেখে রায়দার বন্ধুরা হাসতে হাসতে রায়দার দিকে এগিয়ে আসে। রায়দার রাগে দাঁতে দাঁত চেপে ধরে। কাজটা কে করছো? যে করছো লক্ষ্মী বাচ্চার মতো এসে বলো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমি যদি নিজে খুঁজে পাই কে করেছো এটা, তাহলে এই ভার্সিটির চেহারা আর তোমার দেখা লাগবে না। আমি জাস্ট 5 মিনিট সময় দিলাম, বের হও। রায়দার চিৎকার করে বলে। রায়দার চিৎকার শুনে উপস্থিত জুনিয়ররা ভয় কুটিয়ে যায়। অর্ক এসে নিজের গায়ের গেঞ্জির ওপর পরিহিত শার্ট খুলে রায়দাকে গায়ে দেয়। পায়েল নিজের ব্যাগ থেকে ছোট্ট তোয়ালে বের করে রায়দার চুল মুছে দিতে থাকে। রায়দা শর্ট টপস আর জিন্স পরেছে, যার কারণে পানিতে পুরো শরীর ভিজে গায়ের সাথে টপসটা লেগে আছে। অর্কের শার্টটা গায়ে না দিয়ে হাতে নিয়ে বাথরুমে চলে যায় রায়দা। ভেজা টপসটা পাল্টে শার্ট গায়ে দিয়ে বের হয়। পায়েল নিজের গলার স্কার্ফ খুলে রায়দার গায়ে পেঁচিয়ে দেয়। ওপর থেকে আমি ফেলেছি, তবে ইচ্ছাকৃতভাবে না, সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা। আমি তো আর জানতাম না আপনি এখানে দাঁড়িয়ে আছেন। না দেখে ফ্লোর মোছার বালতির পানিগুলো ঢেলে দিয়েছি দুষ্টুমি করে। রায়দার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে সায়ন্তিকা। সায়ন্তিকাকে দেখে রায়দার রাগ কমে যায়। চোখ জোড়া ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি সায়ন্তিকার দিকে ফেলে রায়দা। কাজটা ঠিক করনি তুমি, ছোট ভেবে মাফ করে দিলাম। আজকে মাফ করেছে বলে বারবার মাফ করবে এটা ভেবে পরের বার আবার এমন কিছু করলে না, এর পরিণাম একদম খারাপ হবে, কথাটা মাথায় রেখো। কথাগুলো বলে রায়দা সায়ন্তিকার গাল টেনে হাঁটা দেয়। উপস্থিত সকলে অনেক অবাক হয় রায়দার ব্যবহারে। সবাই জানে রায়দা রাগ করলে সিনিয়রদের সাথেও ঝামেলা করে, সেখানে সায়ন্তিকা এত বড় একটা কাজ করলো। রায়দা কেন সায়ন্তিকাকে মাফ করে দিল, কিছু কেন বলল না? সবাই জানে রায়দা রাগ করলে সিনিয়রদের সাথেও ঝামেলা করে, সেখানে সায়ন্তিকা এত বড় একটা কাজ করলো। রায়দা কেন সায়ন্তিকাকে মাফ করে দিল, কিছু কেন বলল না? রায়দার বন্ধু সহ সকলের মনে একই প্রশ্ন। রায়দা যেতে সায়ন্তিকা জয়ের হাসি দেয়। পুরোটা তার প্ল্যান মাফিক হয়েছে ভেবেই সে অনেক খুশি। অর্ক, বাপ্পি, পায়েল চলে গেছে ক্লাস করতে। ফাহিমকে অর্ক পাঠিয়েছে রায়দাকে পৌঁছে দিতে।
ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিক্সা ডাক দেয় ফাহিম। রিক্সা চলতে শুরু করলে রায়দা রিক্সা থামিয়ে ফাহিমকে বলে ভার্সিটির সামনে টঙের থেকে চা আনতে। রায়দার আবদার মেটাতে ফাহিম যায় চা আনতে, আর রায়দা রিক্সায় বসে থাকে। আজকালকার মেয়েগুলাকে প্রেমের প্রস্তাব দিলে কত ভাব লয়, অথচ ঠিকই পোলাগুলো লগে একই ফ্ল্যাটে থাকে। ওই পোলা কি আমার থেকে বেশি সুখ দিব? আমারে কইলে তো আমি জন্মের সব সুখ দিয়ে দিতাম। ফাহিম টঙে দাঁড়ালে তার কানে এই কথাগুলো আসে। ঘাড় ঘুরিয়ে ফাহিম পিছনে তাকিয়ে দেখে মাসুম তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রায়দার দিকে তাকিয়ে এসব বলছে আর হাসছে। মাইয়ারারে যদি এক রাতের জন্য পাইতাম তাহলে বুঝাই দিতাম, ওর দেমাগে পা মাটিতে পড়ে না। ওই পোলারে দিয়া আমারে মায়ের খাইয়াছিল, ওর শোধ আমি নিমই। মাসুম রাগে ক্ষোভে কথাগুলো বলে রায়দার দিকে তাকিয়ে। ফাহিম এতক্ষণ নিজেকে কন্ট্রোল করলেও আর পারে না, হাত মুঠো করে মাসুমের দিকে এগিয়ে যায়। ফাহিমকে দেখে অশ্লীল কথাবার্তা শুরু করে মাসুম। ফাহিম মাসুমকে বোঝানোর চেষ্টা করে যাতে রায়দাকে নিয়ে আজে বাজে কথা না বলে। এত ক্ষেপে ফাহিমকে ঘুষি দেয় মাসুম। ফাহিমও পাল্টা ঘুষি বসায় মাসুমের থুতনি বরাবর। সাথে সাথে মাসুমের সাথে থাকা ছেলেরা ফাহিমকে ঘিরে মারতে শুরু করে। রায়দা এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। নজর গেলিয়ে দেখে ফাহিমকে মাসুমের সহযোগীরা ধরে মারছে। ব্যাগ রিক্সায় ফেলে রায়দা দৌড় দেয় ফাহিমকে ছাড়াতে। রায়দা গিয়ে ফাহিমকে আঁকড়ে ধরে। রায়দাকে দেখে মাসুমের সহযোগীরা সরে দাঁড়ায়। একজন এসে রায়দার হাত ধরে। রায়দাকে সরাতে নিলে রায়দা তার গালে চড় বসিয়ে দেয়। ফাহিম রায়দাকে সরে যেতে বলে রায়দার জেদ ধরে ফাহিমের সামনেই দাঁড়িয়ে থাকে। ডিপার্টমেন্টের এক জুনিয়র এসব দেখে দৌড়ে যায় অর্ককে খবর দিতে। মাসুম রায়দার দিকে এগিয়ে এসে রায়দার হাত টেনে রায়দাকে ফাহিমের সামনে থেকে সরায়। এক ছেলে গিয়ে হকি স্টিক নিয়ে এসেছে, সেগুলো সবাই হাতে তুলে নিয়ে ফাহিমকে মারতে শুরু করে। ফাহিমকে ছাড়, না হলে তোদের ছাড়বো না আমি। মাসুম, থামতে বল ওদের। মাসুমের বাচ্চা, তোর চেলাদের থামতে বল। রায়দা চিৎকার করে বলে। মাসুম রায়দার কথার কোনো জবাব না দিয়ে রায়দার দিকে তাকিয়ে হাসতে থাকে। রাগে মাসুমের গালে চর বসায় রায়দা। এত রেগে মাসুম উল্টে রায়দার গালে চর বসায়। বাপ্পি, পায়েল সহ আরও অনেকে দৌড়ে এসে ফাহিমকে ছাড়ায়। অর্ক মাসুমের সামনে দাঁড়ালে রায়দার হাত ছাড়ে মাসুম। রাস্তার মধ্যে মাসুম আর অর্কের হাতাহাতি লেগে যায়। ভার্সিটির সামনে ঝামেলা দেখে ডিপার্টমেন্টের সিনিয়র আর স্যাররাও আসে। রায়দা দৌড়ে ফাহিমের কাছে যায়। ফাহিমের মাথায় কিছুটা ফেটে রক্ত বের হচ্ছে। হাতের অনেক জায়গাও ছিলে গেছে, সেখান থেকেও রক্ত বের হচ্ছে। গলার স্কার্ফটা খুলে ফাহিমের মাথায় বেঁধে দেয় রায়দা। বাপ্পি, জলদি ওই রিক্সাটা নিয়ে আয়, বলবি সামনের হসপিটালে যাব। অর্ক কই? তুই আয় এদিকে, এখন আগে ফাহিম রে নিয়ে হসপিটালে যাওয়া লাগবে তো। রায়দা কান্না মিশ্রিত গলায় বলে। রিক্সা ডেকে আনলে পায়েল রায়দার ব্যাগ নিজের কাছে নিয়ে নেয়, আর সেই রিক্সায় অর্ক ফাহিমকে তুলে দেয়। আরেকটা রিক্সা ডেকে পায়েল, রায়দা আর বাপ্পি ওঠে। রিক্সা দুটো রওনা দেয় হাসপাতালের দিকে। সায়ন্তিকার এতক্ষণ এসব দেখে মনটা খারাপ হয়ে যায়। রায়দাকে সে পছন্দ করে না, কিন্তু রায়দাকে ওইভাবে বন্ধুর জন্য কাঁদতে দেখে তার খারাপ লাগছে। ফাহিমের ক্ষতে ড্রেসিং করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছে ডাক্তার। মাথার চোট অল্প লাগলেও রক্তক্ষরণ হয়েছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে ফাহিম চুপ করে বিছানায় বসে সব দেখতে থাকে। অর্ক বাপ্পি ধরে হাসপাতাল থেকে ফাহিমকে বাসায় নিয়ে এসেছে। ফাহিমের মা এখনও স্কুল থেকে বাসায় ফেরেনি। ফাহিমের তোয়ালে নিয়ে আধা ভেজা চুলগুলো মুছতে থাকে রায়দা। তোর ভেজা কাপড়গুলো পাল্টানো উচিত, এমনিতেই তোর ঠান্ডা লাগে, একটুতেই তার উপর এতক্ষণ ধরে ভেজা কাপড়ে আছিস। পায়েল বলে। জামা কই পাবো? রায়দা জিজ্ঞেস করে। কেন? ফাহিমের কিছু একটা বের করে পর, সমস্যা কি? ওয়েট, আমি খুঁজে দিচ্ছি। কথাটা বলে পায়েল ওয়ার্ড্রপ খুলে। ওই ড্রয়ারে হাত দিবি না, অন্য ড্রয়ারে দেখ। ফাহিম কড়া গলায় পায়েলকে বলে। পায়েল ফাহিমের কথায় পাত্তা না দিয়ে ড্রয়ার হাতে একটা পুঁতির কাজ করা 3 পিস খুঁজে পায়। কী রে, তোর ড্রয়ারে মেয়েদের নতুন জামা? আন্টি তো এসব পরে না, তাহলে কার জন্য কিনেছিস? তার মানে তুই তলে তলে প্রেম করিস, আমরা জানি না? পায়েল জামাটা উঁচু করে ফাহিমকে জিজ্ঞেস করে। যার জন্যই কিনুক, এখন আমি পরবো, দরকার হলে ওর সেই গার্লফ্রেন্ডকে নতুন আবার কিনে দিবে। পায়েলের হাত থেকে জামা আর সালোয়ার কেড়ে নিয়ে রায়দা বাথরুমে চলে যায়। মাসুম কি করছে?
অর্ক গম্ভীর গলায় ফাহিমকে জিজ্ঞেস করে। রায়কে নিয়ে বিছানায় যেতে চাচ্ছিল। ফাহিম ঠান্ডা গলায় জবাব দেয়। শালারে ঘুষি না দিয়ে ওর হাত ভাঙলি না কেন? শালাই বহুত বার বাড়ছে, আমার তো মন চাই ওরে। বাপ্পির কথা শেষ করার আগেই অর্ক থামিয়ে দেয়। তুই তো হুট করে মাথা গরম করার ছেলে না, তোর মাথা ঠান্ডা। তোর মতো ঠান্ডা মাথায় মানুষ আমাদের পুরো ডিপার্টমেন্টও নেই। সেই তুই এই কাজ করছিস, তার মানে মাসুম আরও কিছু বলেছে, যেটা শুনে এই কাজ তুই করেছিস। মাসুমকে দেখে নেব, চিন্তা করিস না। অর্ক ফাহিমকে আশ্বস্ত করে বলে। আন্টিকে কি বলবি? উনি দেখলে তো তোর হাত পা ভাঙবো। বাপ্পি বলে ফাহিমকে। আন্টি খালি ওর হাত পা ভাঙবে না, ওর কাবাব বানাবে। ওর যে গার্লফ্রেন্ড আছে এটা কি আন্টি জানে? এত বড় কথা আমাদের থেকে ও লুকিয়েছে। কত বড় সাহস ওর! পায়েল বলে। চান্দু একটু সুস্থ হ, তারপর তো লোকাই তো গার্লফ্রেন্ডকে খুঁজে বাইর করবো। বাপ্পি বলে ওঠে। জলদি খুঁজে বের কর, আমিও সেই মেয়েকে দেখতে চাই। আমাদের এই চুপচাপ অল্পভাষী বন্ধুটারে কিভাবে মেয়েটা ফাঁসাইলো বুঝলাম না আমি। রায়দা বলে। রায়দার কথা শুনে সকলে রায়দার দিকে তাকায়। সাদা রঙের জামার ওপর রঙিন সুতো আর পুঁতি দিয়ে হালকা কাজ করা। জামাটা রায়দার গায়ে বেশ ফুটে উঠেছে। ব্যাগ থেকে একজোড়া ছোট্ট দুল বের করে রায়দা কানে পরে নেয়। ফাহিমের মায়ের রুমে চলে যায় চুল আঁচড়াতে। ফাহিমের মা মিসেস ফিরোজা বাসায় এসে ফাহিমের এই অবস্থা দেখে প্রথমে কান্না করে, পরে বিস্তারিত শুনে কান্না থামায় তিনি। মিসেস ফিরোজা রুম থেকে বের হয়ে রান্না করে যায়। তার পিছন পিছন অর্ক, বাপ্পি, পায়েলও যায়। রায়দা এসে ফাহিমের পাশে বসে। ফাহিম ভেবেছিল সবাই চলে গেছে, তাই সে চোখ বন্ধ করেছিল। রায়দা ফাহিমের হাতের ওপর হাত রেখে ফাহিমের দিকে তাকায়। জানি না কি ভালো কাজ করেছি, যার ফলস্বরূপ তোদের মতো বন্ধু পেয়েছি, যারা নিজেদের কথা না ভেবে সর্বদা আমার বিপদে ঝাঁপিয়ে পড়ে। চিন্তা করিস না, দ্রুত সুস্থ হয়ে যাবি, আর সুস্থ হয়ে তোর সেই গার্লফ্রেন্ডের সাথে আমাদের দেখা করাবি। আচ্ছা, আন্টি কি জানে সেই মেয়ের বিষয়ে? ফাহিমও চোখ খুলে রায়দার দিকে তাকায়। একের পর এক কথা রায়দা বলতে থাকে। বিরক্ত করিস না, রায় ঘুমাবো এখন। সরি। চোখ বন্ধ করে ফাহিম বলে। আন্টিকে বাদ দে, সেই মেয়েকে জানে। তুই যে ছেলে, মেয়েকে গিয়ে তো বলবি না, সেটা আমি জানি। মেয়েটা কি আমাদের ভার্সিটির জুনিয়র? রায়দা আবারও প্রশ্ন করে। রায়, এবার যদি এখান থেকে না যাস তাহলে তোরে ছাদ থেকে ফেলে দিব। ফাহিমের কড়া কথায় রায়দা ফাহিমকে কিল দিতে গিয়েও থেমে যায়। ফাহিমের শরীরে এত আঘাত, তার উপর সে আঘাত করলে ফাহিমের ব্যথা বাড়বে, সেটা ভেবে রায়দা রুম থেকে বের হয়ে যায়। রায়দা যেতেই ফাহিম চোখ বন্ধ করে শুয়ে থাকে। ব্যথায় তার হাত পা ভেঙে আসছে। রায়দা রান্নাঘরে এসে দেখে মিসেস ফিরোজা ভাত বসিয়েছে। অর্ক, বাপ্পি, পায়েল সবাই বসে টিভি চালিয়ে গল্প করছে। রায়দা এসে ওদের পাশে বসে। ভাত রান্না হলে ডিম ভেজে সকলকে খেতে দেয় মিসেস ফিরোজা। ফাহিমের জন্য চুলায় দুধ গরম করতে দেয়, যদিও ফাহিম এখন ঘুমাচ্ছে। আন্টি, তোমার ছেলে লুকিয়ে প্রেম করছে, জানো সেই খবর? মিসেস ফিরোজাকে পায়েল বলে। এখনো প্রমাণ হয়নি ও প্রেম করে। আমার মনে হয় নতুন সেমিস্টারে কাউকে ও পছন্দ করে। ইদানিং দেখলাম কয়েকটা জুনিয়র মেয়ে ফাহিমের আশেপাশে ঘুরে, ওদের মধ্যে কাউকে শিওর ওর মনে ধরেছে। তাছাড়া ফাহিমকে কল দিলে নাম্বার ব্যস্ত দেখায় প্রায় সময়ই। রায়দা বলে ওঠে। তোর থামবেই, কি শুরু করলি? এক 3 পিস পেয়ে প্রেম পর্যন্ত চলে গেছিস। অর্ক বিরক্ত হয়ে বলে। 3 পিসটা আমার বোনের মেয়ের জন্য কিনেছিলাম, সেটা ফাহিমকে দিয়ে বলেছি ও যাতে সময় করে দিয়ে আসে। মিসেস ফিরোজা বলে। মিসেস ফিরোজার মুখে এমন কথা শুনে অর্ক ব্যতীত সকলে হতাশ হয়। খাওয়া শেষ করে ফাহিমের বাসা থেকে সকলে বিদায় নেয়। রায়দার ফোন বেজে উঠলে ফোন বের করে দেখে যামিনী কল দিয়েছে। কেমন আছো রাই? রায়দা কল রিসিভ করে যামিনী জিজ্ঞেস করে। আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? রায়দা হেসে বলে। আর বলো না, বিয়ে যত আগাচ্ছে চিন্তায় খাওয়া ঘুম সব শেষ আমার। যামিনী বলে। যামিনীর কথা শুনে রায়দা হাসতে থাকে। শোনো, 2 দিন পর তো মেহেদি আর হলুদের অনুষ্ঠান, তো আমি চাই তুমি তোমার বন্ধুদের নিয়ে অনুষ্ঠানে পারফর্ম করো। যামিনী আবারও বলে। ঠিক আছে আপু, সমস্যা নেই। রায়দা জবাব দেয়। রাখছি তাহলে, পরে কথা হবে। যামিনী কল কেটে দিলে রায়দা রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ফ্ল্যাটের সামনে এসে দেখে দরজা ভিতর থেকে আটকানো। সে বুঝে যায় সায়ন বাসায় রয়েছে। দরজায় কয়েকবার নক করতে থাকে সে। এক সময় সায়ন দরজা খুলে। রায়দার চোখ তুলে তাকিয়ে দেখে সায়ন উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে আছে।
চুলগুলো এলোমেলো, সাথে চোখ জোড়া দেখেই বোঝা যায় চোখে ঘুমের রেশ। সায়ন হাই তুলে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। এই অসময়ে ঘুমোচ্ছেন? আপনি না বলেছিলেন অফিসের কাজ আছে? ফ্ল্যাটে ঢুকে রায়দা প্রশ্ন করে। কাল ছেড়ে বাসায় ফিরে দেখি তুমি এখনো ফিরোনি। তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। মনে তো হচ্ছে সন্ধ্যা নামবে একটু পর। তা তুমি এত দেরি করে ফিরলে যে? দরজা লাগিয়ে সায়ন জিজ্ঞেস করে। রায়দা শোবার ঘরে গিয়ে কাঁধের ব্যাগ রেখে বিছানায় বসে। তেমন কিছু না, এক্সট্রা ক্লাস ছিল তাই দেরি হয়ে গিয়েছে। সায়নের কাছ থেকে মাসুমের ঘটনা চেপে যায় রায়দা। তোমার জামা কি করে পরিবর্তন হলো? জিন্স পরা ছিল, এখন সেটা থ্রি পিস কিভাবে হলো? সায়ন চোখ ডলে জিজ্ঞেস করে। সব আপনার ছোট বোন করছে। সায়ন্তিক আবার কি করলো? সে আজকে আমার উপর 1 বালতি পানি ঢেলে দিয়েছে 2য় তলা থেকে। পরে এসে বলে সে নাকি ইচ্ছে করে এটা করেনি, কিন্তু আমি জানি সেটা ইচ্ছে করেই করেছে। আগে তো সিনিয়র হিসেবে দেখতে পারতো না, এখন সে আপনার সাথে আমাকে দেখার পর উল্টাপাল্টা কিছু ভাবছে। রায়দার কথায় কোনো মানেই সায়ন বুঝতে পারে না। গতকালকে সায়ন্তিকার বলা কথাগুলো সহ আজকে পানি ঢালার ঘটনাও রায়দা সায়নকে বিস্তারিত বলে। সব শুনে সায়ন চরম আশ্চর্য হয়। সেজন্যই আমাকে গতকালকে ভার্সিটি থেকে বের করে দিল। তার মানে ও ভাবছে আমি বউ রেখে তোমাকে নিয়ে ঘুরছে। জানি না কি ভাবছে, কিন্তু ওর কথা শুনে আমি বুঝতে পারলাম সেটাই। সায়ন রায়দার কথা শুনে ভাবতে থাকে সায়ন্তিকাকে কিভাবে সামলাবে। এমন সময় সায়নের ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে তার মা কল দিয়েছে। কল রিসিভ করে সায়ন বারান্দায় চলে যায়। রায়দা উঠে বাথরুমে যায় কাপড় পাল্টাতে। কই তুই, বৌমা কোথায়? মিসেস রিনা প্রশ্ন করে সায়নকে। আমি বাসায়, আর তোমার বৌমা ব্যস্ত একটু। সায়ন উত্তর দেয়। তুই এখনই বাসায় আয়, এসে দেখা করে যা, তোর সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আমার। কথাটা বলে মিসেস রিনা কল কেটে দেয়। সায়ন বুঝতে পারে না তার মা হঠাৎ এত ক্ষেপে গেল কেন। বারান্দা থেকে রুমে এসে দেখে রায়দা জামা পাল্টে বিছানায় বসেছে প্রেজেন্টেশন রেডি করতে। রায়দাকে বাসায় একা রেখে রেডি হয়ে সায়ন ফ্ল্যাট থেকে বেরিয়ে রওনা দেয় তার মায়ের সাথে দেখা করতে। বাসায় এসে সায়ন কলিং বেল দিলে নিপা দরজা খুলে দেয়। সায়ন সরাসরি তার মায়ের রুমে গিয়ে দেখে তার মা চুপ করে বিছানায় বসে আছে। কি হলো, হঠাৎ তুমি কল দিয়ে জরুরি তলব করলে কেন? মিসেস রিনার পাশে বসে সায়ন জিজ্ঞেস করে। তুই নাকি কোনো মেয়েকে গাড়িতে তুলেছিস, ঘরে বউ রেখে এখন বাইরের মেয়েকে সাথে ঘুরে বেড়াস? মিসেস রিনা রাগান্বিত স্বরে সায়নকে জিজ্ঞেস করে। আরে আজব, কি বলে এসব? কি বলেছে এগুলো? শান্তিকে বলেছে, তাই না? সায়ন বিরক্ত হয়ে জবাব দেয়। একদম কথা ঘোরাবি না, কথার জবাব দে। ঠিক আছে, বলছি সব, শোনো। সায়ন তার মাকে সায়ন্তিকা আর রায়দার মধ্যে ঘটা সকল ঘটনা বলে। সব শুনে মিসেস রিনার রাগ কমে যায়। এরপর উনি হাসতে থাকে। সায়ন্তিকা যেভাবে বলেছিল আমি তো বৌমার কথা ভেবে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু শেষে কি না এই কাহিনী। হাসতে হাসতে মিসেস রিনা বলে। শান্তিকাকে এসব এখন বলো না, তোমার বৌমা যেদিন যাবে সেদিনে জানাবো সব। সায়নের কথায় মিসেস রিনা মাথা নাড়ায়। তুই বস, আমি রান্না সেরে খাবার দিয়ে যা। কথাটা বলে মিসেস রিনা রান্নাঘরে চলে যায়। সায়ন চলে যায় নিজের রুমে কিছু একটা খুঁজতে। সায়ন এসেছে বাসায়। বিষয়টা সায়ন্তিকার কানে আসতেই সে সায়নের রুমে চলে আসে তাকে বিরক্ত করতে। রান্না শেষ করে মিসেস রিনা খাবার দিয়ে সায়নকে ফ্ল্যাটের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। জ্যামে বসে সায়ন বিরক্তি চোখ মুখ কুঁচকে বারবার গাড়ির স্টিয়ারিংয়ে ঘষে দিচ্ছিল। রাত বাজে 10টা, অথচ এখনও সে বাসায় ফিরতে পারেনি। ওইদিকে রায়দা বাসায় একা, সেটা নিয়েও তার চিন্তা হচ্ছে। ফোন বের করে হাতে নেয় রায়দাকে কল দেওয়ার জন্য, কিন্তু এর মধ্যে পরিচিত এক নাম্বার থেকে সায়নের ফোনে কল আসে। কলটা রিসিভ করে ফোন কানে দিয়ে কথা বলতে শুরু করে সায়ন। অপর পাশ থেকে এমন কিছু বলে যা শুনে রাগে সায়নের মাথা মুহূর্তেই গরম হয়ে যায়। গাড়ি ঘুরিয়ে সে ফ্ল্যাটের বিপরীত রাস্তা দিয়ে কোথাও যেতে থাকে। সায়নের গাড়ি এসে থামে রায়দার ভার্সিটির বিপরীত রাস্তায়। গাড়ি থেকে বের হয়ে ফোন হাতে নিয়ে টঙের দিকে এগিয়ে যায় সায়ন। ভার্সিটির এরিয়া হওয়াতে সন্ধ্যার পর এলাকাটা বেশ নিরিবিলি থাকে। টঙে বসে 3জন ছেলে চা খাচ্ছিল আর কিছু নিয়ে কথা বলছিল। সায়ন এসে ওদের সামনে দাঁড়ায়। বাসটারটা কোথায়? ছেলেগুলোকে জিজ্ঞেস করে সায়ন। ভার্সিটির পিছনে রাস্তায় বাইকের উপর বসে রিল্যাক্স করতেছে। ছেলে 3জনের মধ্যে একজন বলে। তোমার বান্ধবী যাতে এই বিষয়ে কিছু না জানে, আর যেটা আনতে বলেছিলাম এনেছ? সায়ন ছেলেটাকে বলে। আপনি এক ধোলাই দিয়ে যাওয়ার পর
আপনি এক ধুলাই দিয়ে যাওয়ার পরেও আর এক ধুলাই দিবে। রায়কে তো চিনেন নাই, ফাহিম ভাইয়ের সাথে করা কাজের বদলাও নিবে। আপাতত আপনি আপনার বউয়ের সাথে করা অশ্লীলতার শোধ নেন কড়ায় গন্ডায়। চিন্তা করবেন না, কেউ টের পাবে না, সব ব্যবস্থা করেই কল দিয়েছি আপনাকে। ছেলেটা হেসে বলে। টঙের পিছন থেকে 4টা হক স্টিক আর একটা গামছা বের করে আনে ছেলেটা। সায়নের হাতে গামছা আর হক স্টিক দিলে সায়ন এক হাতে গামছা পেঁচিয়ে অপর হাতে হক স্টিক নিয়ে হাঁটা দেয়। অর্ক এই ভাইকার চিনলাম না, কে উনি? অর্কের সাথে থাকা ছেলেটা অর্কের হাত টেনে জিজ্ঞেস করে। রায়ের বর হয়, বাকি কথা পরে বলবো, এখন আগে কাগজ সেরে আসি। অর্ক জবাব দেয়। অর্ক, পাপ্পি আর আরেকটা ছেলে সায়নের সাথে ভার্সিটির পিছনে যেতে থাকে। মাসুমের করা কাণ্ডে অর্ক এত খেপেছে, সে চিন্তা করে সুযোগ বুঝে ওরে উচিত শিক্ষা দিবে। আজকে পুরো সময় মাসুমের ওপর লোক দিয়ে নজর রাখায়। তারপর যখন খবর পায় রাতের বেলা মাসুম ভার্সিটির পিছনে থাকবে, তখন অর্ক প্ল্যান করে সব। হুট করে সায়নের কথা মাথায় আসে, তখন সাথে সাথে সায়নকে কল দিয়ে রায়দার সাথে ঘটনা বলে অর্ক। রায়দার কাছ থেকে শুনেছিল সায়ন ওকে নিয়ে বেশ সেন্সিটিভ, তাই তো অর্ক চাচ্ছিল সায়ন এসে ওদের দল ভারী করুক। হলো তাই। সায়ন ঘটনা শুনে আগ্নেয়গিরির মতো রেগে যায়। বাসায় ফেরার বদলে গাড়ি ঘুরিয়ে চলে আসে মাসুমকে উচিত শিক্ষা দিতে। বাইকের ওপর বসে মাসুম তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। সাথে 3টা ছেলে পাশে বসে ফোনে কিছু দেখছিল আর হাসছিল। ভার্সিটির পিছনের রাস্তায় রাতের বেলা মানুষের আনাগোনা একদম নেই বললেই চলে। আশেপাশের গাছপালা ছাড়া তেমন কিছু নেই এই রাস্তায়। মাসুমকে দূর থেকে দেখি রাগে সায়নের চোয়াল শক্ত হয়ে আসে। দ্রুত কদম ফেলে সায়নের সামনে এসে গামছা পেঁচানো হাত দিয়ে মাসুমের নাক বরাবর ঘুষি দেয় সে। আকস্মিক হামলায় মাসুম তাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যায়। মাসুমের বন্ধুরা তাকে সাহায্য করতে আসতে নিলে অর্ক, বাপ্পি এসে হক স্টিক দিয়ে তাদের পেটাতে শুরু করে। সায়ন নিজের হাতের হক স্টিকটা বাইকের উপর রেখে মাসুমের শার্ট টেনে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। এরপর পর কয়েকটা ঘুষি বসে মাসুমের মুখে। নাক ফেটে গলগলিয়ে তাজা রক্ত বের হয়ে মাসুমের নাক থেকে। হক স্টিকটা হাতে নিয়ে মাসুমের হাতে পায়ে নৃত্যের মতো পেটাতে শুরু করে সায়ন। মার খেয়ে রাস্তায় পড়ে যায় মাসুম। সায়নের পায়ে ধরে মাপ চাইতে শুরু করে। সায়ন রাস্তায় বসে হক স্টিক পাশে রেখে রাস্তায় শুয়ে হাঁপাতে থাকা মাসুমের দিকে অগ্নি দৃষ্টি ফেলে। তুই কার দিকে হাত বাড়াচ্ছিস জানিস? এই ইমতিয়াজ শায়নের বউয়ের দিকে। দেখ, আমার দিকে তাকা। আমি ইমতিয়াজ শায়ন, আর রায়দা রাফায়েত আমার একমাত্র বিয়ে করা বউ। মাসুমের থুতনি শক্ত করে ধরে বলে সায়ন। তুই নাকি আমার বউকে চর মেরেছিস, আবার ওর হাত ধরেছিস? কোন হাত দিয়ে মেরেছিস জলদি বল, তাহলে 2 হাতই ভেঙে দেব। সায়নের হুমকিতে মাসুম ভয়ে নিজের ডান হাত দেখায়। মাসুমের ডান হাত টেনে মুচড়ে দেয় সায়ন। ব্যথায় কুকুরে চিৎকার করতে নিলে গামছাটা মাসুমের মুখের মধ্যে ভরে দেয় সায়ন। হকস্টিক হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় সায়ন। এরপর হাতে মারতে শুরু করে। অর্ক এসে থামায় তাকে। এখন আগে কাজ সেরে আসি। ভাই, এভাবে মারলে জানে মরে যাবে। যা মারছেন আমার মনে হয় এই জন্মে ভুলবে না, আর হাতটাও তো ভেঙে গেছে মনে হচ্ছে। অর্কের কথা শুনে সায়ন থামে, কিন্তু এখনও তার রাগ কমেনি। হাতে থাকা হকস্টিক রাস্তায় ফেলে দিয়ে আবারও মাসুমের পাশে বসে। মার খেয়ে ব্যথায় চোখ খুলতে পারছে না মাসুম, কিন্তু সায়ন মাসুমকে ঝাঁকাতে থাকে। মাসুমের সাথের পোলাপাইনদের মেরে রাস্তায় ফেলে অর্ক, বাপ্পি আর সাথের ছেলেটা বাইকের উপর বসে গান গাইতে শুরু করে। একবার এক ছেলে শুধু রেখে ভালোবাসে বলছিল, এরপর ওরে এমন মেরেছিলাম জ্বরে 1 সপ্তাহ বিছানা ছিল। আরেকবার এক লোক রিয়ের দিকে বাজে দৃষ্টি দিয়েছিল। লোকটাকে ঠোঁট কামড়ে বাকি কথাগুলো বলে না সায়ন। চোখ মুখ শক্ত করে মাসুমের দিকে তাকায়। এটাই তোর জন্য আমার দেওয়া লাস্ট ওয়ার্নিং। এরপর সোজা জান নিয়ে নেব যদি আমার বউর দিকে তাকাস। কথাটা বলে সায়ন বসা থেকে উঠে ধাঁটা দেয়। এখানে বেশিক্ষণ থাকলে নিজেকে সামলাতে না পেরে মাসুমকে শেষ করে দিবে সে। হকস্টিকগুলো নিয়ে অর্ক, বাপ্পি আর সাথে থাকা ছেলেটা টঙের দিকে যায়। টঙের বেঞ্চে বসে সিগারেট ধরায় সায়ন। সিগারেট ধরিয়ে চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করে। অর্ক আর বাপ্পি হকস্টিকগুলো ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বিদায় করে দেয় তাকে। সায়নের ফোন বেজে উঠলে বিরক্তি নিয়ে ফোন বের করে পকেট থেকে স্ক্রিনে বউ নামটা দেখে মুহূর্তেই চেহারা থেকে বিরক্তির আভা কেটে যায়। কই আপনি? কয়টা বাজে? খবর আছে? বাসে কে আসবেন না? আমি কিন্তু ঘুমালে দরজা খুলবো না বলে দিলাম।
কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আপনি কি আমার কথা শুনছেন? সায়ন কল রিসিভ করে কানে ফোন ধরলে অপর পাশ থেকে রায়দার ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো শুনতে পায় সে। আমি জ্যামে আছি, বেশিক্ষণ লাগবে না আসতে। মা খাবার রান্না করে দিয়েছে, না খেয়ে ঘুমালে তো খাবারগুলো নষ্ট হবে। আদুরের স্বরে কথাগুলো বলে সায়ন। রাত 11টার বেশি বাজে, এখনো রাস্তায় জ্যাম। আপনি কি পুরো পৃথিবী ঘুরে আসতেছেন নাকি? এত সময় কেন লাগছে? আজকে আর ফিরতে হবে না, গাড়িতেই ঘুমান আপনি। কথাগুলো বলে রায়দা কল কেটে দেয়। বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের সিগারেট ফেলে দেয় সে। অর্ক আর বাপ্পি এতক্ষণ সায়ন আর রায়দার ফোনালাপ শুনছিল। চল শালা সাহেব, বাসে বউ অপেক্ষা করছে। তোমাদের অনেক ধন্যবাদ বিষয়টা আমাকে জানানোর জন্য। কখনো আমাকে প্রয়োজন হলে কল দিবা। কথাগুলো বলে সায়ন অর্ক আর বাপ্পির সাথে হাত মিলিয়ে গাড়ির দিকে চলে যায় সে। গাড়ি স্ট্যান্ড দিয়ে বাড়ির পথ ধরে সায়ন চলে যেতেই অর্ক বাপ্পি নিজেদের বাইক দিয়ে বাসায় ফেরে। কলে ফাহিমের মায়ের সাথে গল্প করছিল রায়দা। তখন দরজায় নক করার শব্দ পেয়ে কল কেটে যায় দরজা খুলতে। রায়দা দরজা খুলতেই সায়ন তড়িৎ গতিতে রুমে ঢুকে রায়দাকে জড়িয়ে ধরে। রায়দাকে জড়িয়ে সায়ন জোরে জোরে শ্বাস নিতে থাকে। রায়দা কিছু বলার আগে সায়ন রায়দাকে ছেড়ে খাবারের ব্যাগটা টি টেবিলে রেখে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বসার ঘরে আলো নেভানো ছিল, তাই সায়নের চেহারা রায়দা দেখতে পায়নি। দরজা লাগিয়ে রায়দা খাবার বের করে। গোসল সেরে সায়ন খেতে আসে। রায়দা খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে শুরু করে। সায়নকে কোনো প্রশ্ন না করে রায়দা খাওয়া শেষ করে। খাওয়া শেষে শোবার ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে রায়দা। পিছন থেকে সায়ন এসে রায়দাকে জড়িয়ে ধরে। আমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে, কখনো খেয়াল করেছ? আয়নার দিকে তাকিয়ে সায়ন রায়দাকে প্রশ্ন করে। সায়নের কথা শুনে রায়দা আয়নার প্রতিবিম্বের দিকে তাকায়। ছাড়েন, ঘুমাবো, সকালে ক্লাস আছে আমার। রায়দার কথা শুনে সায়ন আরও শক্ত করে রায়দাকে জড়িয়ে ধরে। রায়দার চুলে মুখ লুকায় সে। সায়নের ফোন বেজে উঠলে রায়দা জোরে হেসে দেয়। রায়দাকে ছেড়ে ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবা কল দিয়েছে। বিড়বিড় করতে করতে বারান্দায় গিয়ে কল রিসিভ করে কথা বলতে থাকে সায়ন। পরের দিন সকালে ক্লাসে গেলে রায়দা খবর পায় মাসুম আর তার বন্ধুদের মেরে আহত করেছে কেউ। কারা করেছে, কেন করেছে তা মাসুমরা বলেনি। রায়দা অর্ককে ধরে বায়না করে ওদের হাসপাতালে দেখতে যাবে। অর্ক প্রথমে রাজি হতে চায়নি, পরে রায়দার জোড়াজোড়িতে রাজি হয়। পায়েল বাপ্পি যেতে চায়নি, তাই রায়দা আর অর্ক হাসপাতালে যায় মাসুমকে দেখতে। মাসুমের কেবিনের বাইরে ভিড় দেখে রায়দা উঁকি দেয়। রায়দাকে দেখে পোলাপান সরে জায়গা দেয় প্রবেশের জন্য। কেবিনে ঢুকে রায়দা বেডের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। মাসুমের এক হাতে প্লাস্টার করা, নাকে মুখে পট্টি বাঁধা। বেচারার অবস্থা দেখিয়ে বোঝা যাচ্ছে সেই ধোলাই খেয়েছে সে। কপাল ভালো আপনার, আমি মরার আগেই অন্য কেউ আপনার এই ব্যবস্থা করেছে। জলদি সুস্থ হন, আমার কাছে আপনার পাওনাটা সুদে আসলে মিটিয়ে দিব আমি। মাসুমের দিকে তাকিয়ে হেসে হেসে বলে রায়দা। রায় কি বলছি, এসব থেকে চল এখান থেকে। অর্ক রায়দার হাত টেনে বলে। রায়দা মাসুমের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বায় জানায়। জামাই বউ ডুরাই পাগল মনে হয়। বিড়বিড় করে মাসুম বলতে থাকে। হাসপাতাল থেকে বেরিয়ে রায়দা আর অর্ক চলে যায় ফাহিমের বাসায়। বাসায় ঢুকে রান্নাঘর থেকে শব্দ পেলে রায়দা কৌতূহল হয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে রুহি ওড়না কোমরে বেঁধে রান্না করছে আর পায়েল পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। রুহিকে জড়িয়ে কিছুক্ষণ গল্প করে রায়দা চলে যায় ফাহিমের রুমে। রুমে গিয়ে দেখে বাপ্পি, অর্ক আর ফাহিম কিছু নিয়ে কথা বলছিল। রায়দাকে দেখে চুপ হয়ে যায় তারা। সত্যি করে বল তো অর্ক, এসব তোর কাজ? রায়দা অর্ককে জিজ্ঞেস করে। কোনো বিষয় জিজ্ঞেস করেছি? অর্ক ভ্রু কুঁচকে তাকায়। মাসুমকে মেরে এই অবস্থা করার সাহস তো কারো হওয়ার কথা না। আমরা মারলে 4 হাত পা ভাঙতাম, খালি একটা হাত ভাঙতাম না। আমি তো না করি নাই মারতে, শুধু বললাম আমারই ওর সাথে নীতি। থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়টা যতক্ষণ না ফেরত দিব ততক্ষণ আমার শান্তি হবে না।